ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি শুরু করলাম। ত্রিকোণমিতি শুরু করতে গেলে প্রথমে তোমাদের কিছু অক্ষরের সঙ্গে পরিচয় হতে হবে। সেই অক্ষরগুলো আমি এখানে লিখে রেখেছি, তোমরা একটু ভালো করে দেখতে থাকো। এই অক্ষরটা হচ্ছে, এটার নাম থিটা, এইটার নাম হচ্ছে আলফা, এটার নাম বিটা, এটার নাম গামা, এটার নাম ডেল্টা। এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছ, এই অক্ষরগুলো কোণের পরিমাণ চিহ্নিত করার জন্য আমরা এই অক্ষরগুলো ব্যবহার করে থাকি। তাহলে কী কী বললাম? থিটা, আলফা, বিটা, গামা, ডেল্টা। তাছাড়াও কোণের পরিমাণ আমরা নির্দেশ করার জন্য এ, বি, সি, ডি ইত্যাদি অক্ষরগুলোকেও ব্যবহার করে থাকি। এই যে অক্ষরগুলো, উপরের অক্ষরগুলো দেখতে পাচ্ছ ডেল্টা পর্যন্ত, এগুলো হচ্ছে গ্রিক লেটার। গ্রিস দেশে ত্রিকোণমিতি বিকাশ লাভ করেছিল, সেই জন্য এই অক্ষরগুলোর প্রাধান্য একদম থাকবে। সেই জন্য আমাদের অক্ষরগুলোকে চিনতে হবে। এছাড়া কী পাবে? পাই পাবে। পাই তোমরা পেয়েছো পরিমিতিতে পেয়েছো, ত্রিকোণমিতি এখন আসলো। পরিমিতিতে তোমরা পেয়েছো 22.7 অথবা 3.14। এবার আমরা ত্রিকোণমিতিতে এসে পাইয়ের মানটাকে নির্দেশ করব 180 দিয়ে, 180 ডিগ্রি। পাই বলতে আমরা বুঝবো 180 ডিগ্রি। খুব স্বাভাবিকভাবে π/2 হবে 90 ডিগ্রি, π/3 হবে 60 ডিগ্রি, π/4 হবে 45 ডিগ্রি, π/6 হবে 30 ডিগ্রি। আর একটি অক্ষরের সঙ্গে বা চিহ্নের সঙ্গে নোটেশনের সঙ্গে তোমাদের পরিচিতি থাকতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে দেখো, এখানে আলফার মতো দেখতে অনেকটা আলফার মতো। আলফাটা আমরা এইরকম খোলাভাবে লিখি, অর্থাৎ মুখটা খোলা থাকে। আর মুখটাকে যদি এরকম করে বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা হবে ইনফিনিটি, অসীম বা অনির্ণেয়। অসীম বা অনির্ণেয়। এবার ইনফিনিটিটার সম্বন্ধে ধারণা তোমাদের অবশ্যই থাকতে হবে। ইনফিনিটির অর্থ হচ্ছে অসীম বা অনির্ণেয় কোনো সংখ্যা, এবং সেটা কী হবে? 0/something। তোমরা জানো যে শূন্য সংখ্যাটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এবং সেটাকেই আমরা বলে থাকি ইনফিনিটি, অসীম বা অনির্ণেয়। আর কিছু জিনিস সমকোণী ত্রিভুজ, যেহেতু ত্রিকোণমিতির পুরো ব্যাপারটাই তোমার কিছু সমকোণী ত্রিভুজকে নিয়ে। সমকোণী ত্রিভুজ তোমরা এখানে দেখো, আমি অনেকগুলো সমকোণী ত্রিভুজের ছবি আমি এঁকেছি। এখানে এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রির চিহ্নটা আমি দিয়ে দিলাম। 90 ডিগ্রি কোণ, এগুলো সবগুলোই হচ্ছে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ হলে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আর একটা সমকোণী ত্রিভুজ, এটা আর একটা সমকোণী ত্রিভুজ। তোমরা অনেকগুলো সমকোণী ত্রিভুজ দেখছো এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা এখানে আঁকা আছে, চারটা সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের আমরা এই বাহুটাকে, OM বাহুটাকে আমি প্রথম ছবিটা দিয়ে দেখাচ্ছি, পরেরগুলো দিয়ে দেখাচ্ছি না, আমি প্রথম ছবিটা দিয়ে আমি বলে দিচ্ছি যে এই যে নিচের দিকের বাহুটা, এটাকে বলি আমরা ভূমি বা বেস, এবং বেস কথাটার ছোটো হাতের বি অক্ষরটাকে আমরা দিয়ে বেসটাকে চিহ্নিত করি। আর এই যে বাহুটা দেখছো PM বাহুটার নাম হচ্ছে লম্ব। লম্ব কথাটার ইংরেজি টার্ম হচ্ছে পারপেন্ডিকুলার, এবং পি ছোটো হাতের পি অক্ষরটাকে দিয়ে আমরা ওটাকে চিহ্নিত করি। অতিভুজ, এই যে ও থেকে পি পর্যন্ত এই বাহুটাকে বলে থাকি আমরা অতিভুজ, এবং অতিভুজ এর ইংরেজি টার্ম হচ্ছে হাইপোটেনিউস। এর ছোটো হাতের এই অক্ষর দিয়ে আমরা এটাকে চিহ্নিত করি। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বেসটার পাশে আমি বি লিখে দিয়েছি, পারপেন্ডিকুলারটার পাশে আমি ছোটো হাতের পি লিখে দিয়েছি, এবং হাইপোটেনিউসের পাশে আমি কি লিখে দিয়েছি? ছোটো হাতের এই অক্ষরটা লিখে দিয়েছি। তাহলে এই সমকোণী ত্রিভুজের কোন বাহুকে আমরা কি বলি? নিচের দিকের বাহুটা যেটা একবারে যার উপরে ত্রিভুজটা দাঁড়িয়ে আছে সেটাকে বেস বলবো। আর যে লম্ব অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এখানে যে বাহুটা সমকোণটাকে তৈরি করলো সেটাকে আমরা লম্ব বলবো।
আর বাকিটাকে বলবো আমরা অতিভুজ বা হাইপোটেনিউস, যাকে আমরা এই অক্ষর দিয়ে চিহ্নিত, তাহলে বুঝে নিতে পারলে যে বেসটাকে আমরা বি অক্ষর দিয়ে চিহ্নিত করতে পারি, আর পারপেন্ডিকুলারটাকে আমরা বা লম্বটাকে আমরা পি অক্ষর দিয়ে চিহ্নিত করি, এবং হাইপোটেনিউসটাকে আমরা বা অতিভুজটাকে আমরা এই অক্ষর দিয়ে চিহ্নিত করি। এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি অনেকগুলো সমকোণী ত্রিভুজের ছবি আমি এঁকেছি। কেন এঁকেছি? এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করব, যেগুলো পরীক্ষিত গণিতজ্ঞরা আগেই এগুলো পরীক্ষা নিরীক্ষার সাহায্যে বের করে রেখেছে। আমরা শুধু সেই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করব। এখানে দেখো, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ বলি আমরা এটাকে। এখানে তোমাদের থিটাটা হচ্ছে 0 লেস ইকুয়াল টু থিটা আর লেস ইকুয়াল টু π/2, অর্থাৎ আমাদের থিটার মানটা হচ্ছে 0 থেকে π/2 এর মধ্যে, অর্থাৎ এটা এই পর্যন্ত লম্ব পর্যন্ত আসতে পারে। এই রেখাটার উপরেই ছিল, এটা ঘুরে ঘুরে এই পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত আসতে পারে। এইবার আমরা এই যে সমকোণী ত্রিভুজগুলোর ক্ষেত্রে লক্ষ্য করছি, একটা জিনিস যদি লক্ষ্য করি যে ধরো আমি তোমার প্রথম এই বাহুগুলোর একটার অনুপাত নিচ্ছি, দুইটার অনুপাত নিচ্ছি PM/OP। এখানে আমি লিখলাম PM/OP। এবার পরের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজটাতে যাই। ওখানে গিয়ে দেখি P1M1/OP1, P1M1/OP1। তারপরের ত্রিভুজে যাই, P2M2/OP2। তারপরের ত্রিভুজে যাই, পরের ত্রিভুজে গিয়ে P3M3 ডিভাইডেড বাই OM3। অদ্ভুতভাবে লক্ষ্য করছি আমরা যে এই যে অনুপাতগুলো আমি নিলাম, ত্রিভুজগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে, অতিভুজও বড় হয়ে যাচ্ছে, ভূমি বড় হয়ে যাচ্ছে, অতিভুজ বড় হয়ে যাচ্ছে, লম্বগুলো বড় হয়ে যাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করি যে এই অনুপাতগুলো সবগুলোই সমান, এই অনুপাতগুলো হচ্ছে সবগুলোই সমান। তারপরে আমি কি নিলাম? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এবার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ নিচ্ছি কি? OM ডিভাইডেড বাই OM ডিভাইডেড বাই OP, ভূমি বাই অতিভুজ। OM1 ডিভাইডেড বাই OP1, OM1 ডিভাইডেড বাই OP1। এবার OM2 ডিভাইডেড বাই OP2। এখানেও আমরা অনুপাতগুলোকে দেখব অদ্ভুতভাবে, যে অনুপাতগুলো যদি থিটা কোণটার পরিবর্তন না হয়, থিটা কোণের পরিবর্তন হলে আলাদা একটা সংখ্যা আসবে, আবার থিটা কোণ যদি পরিবর্তিত না হয় তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা আমরা এখানে পাবো। OM3 ডিভাইডেড বাই OP3। এখানেও অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করব যে এই থিটা কোণটার মানের কোনো পরিবর্তন না হলে এই যে অনুপাতগুলো একটা নির্দিষ্ট সংখ্যা আসবে। তারপরে চলে যে লম্ব বাই অতিভুজ করলাম, ভূমি বাই লম্ব বাই ভূমি এবার করি। PM/OM, PM ডিভাইডেড বাই OM। তারপরে PM1 ডিভাইডেড বাই OM1 ইকুয়াল টু হবে PM2 ডিভাইডেড বাই OM2। PM3 ডিভাইডেড বাই OM3। এই অনুপাতগুলো আমরা দেখতেছি অদ্ভুতভাবে সবগুলো একটা নির্দিষ্ট সংখ্যার সঙ্গে সমান, সবগুলোরই একটা নির্দিষ্ট মান পাবে একদম। এটারও এই অনুপাত যা পাবে এটাও পাবে, এটাও তাই। এই ক্ষেত্রে এই অনুপাত প্রথম, দ্বিতীয়, তৃতীয় অনুপাত একদম সমান হবে। এই তৃতীয় ক্ষেত্রে দেখো PM/OM এর ক্ষেত্রে এখানেও দেখো তোমরা যে অনুপাতগুলো সমান হয়ে যাবে ঠিক ওই কারণে। এবং এই যে সংখ্যাগুলো আসে, এই সংখ্যাগুলো থিটা কোণটার মানের উপরে নির্ভর করে। থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে একরকম মান আসবে, সবগুলোরই মান একই আসবে কিন্তু আর একরকম আসবে। এবার দেখো থিটাটা যদি 60 ডিগ্রি হয় তাহলে দেখবে এই অনুপাতগুলোর মান সবই সমান আসবে কিন্তু আর অন্য একটা সংখ্যা আসবে। এইভাবে আমরা লক্ষ্য করছি যে এই যে অনুপাতগুলোর মানগুলো এটা থিটা কোণটার মানের উপরে নির্ভর করে। থিটা কোণের মান
ঠিক ওই কারণে প্রথম অনুপাতটার আমরা নাম দিয়েছি সাইন অফ থিটা, সাইন অফ থিটা, সংক্ষেপে হচ্ছে সাইন থিটা। আর এটার নাম দিয়েছি আমরা কোসাইন অফ থিটা, কোসাইন অফ থিটা, সংক্ষেপে হচ্ছে কস থিটা, আর সংক্ষেপে কস থিটা। এটার নাম দিয়েছি আমি আমরা দিয়েছি, সবাই মিলে দিয়েছি, সারা পৃথিবীর মানুষ দিয়েছে, ট্যানজেন্ট অফ থিটা, ট্যানজেন্ট অফ থিটা, ট্যানজেন্ট অফ থিটা। এটাকে আমরা সংক্ষেপে বলছি আমরা ট্যান থিটা, ট্যান থিটা। এইবার তোমরা আর একটা জিনিস জানো, প্রত্যেকটা অনুপাতকে উল্টালে আর একটা নতুন অনুপাত পাওয়া যায়। তাহলে আমি এখানে কি করলাম, পিএম বাই ওপি, তাহলে ওএম বাই ওপি বাই পিএম আর একটা নতুন অনুপাত হবে, ওপি বাই ওএম, ওপি বাই পিএম, ওপি বাই পিএম। এখানে আমি লিখছি ওপি ডিভাইডেড বাই পিএম, ওপি ডিভাইডেড বাই পিএম। এটার নাম আমরা কি দেব, এটার নাম আমরা দেবো সাইনের উল্টা অনুপাত, সাইনের উল্টা অনুপাত। এটার নাম দেবো আমরা সেকেন্ড অফ থিটা, সেকেন্ড অফ থিটা। তার মানে এটাকে আমরা সংক্ষেপে লিখবো কোসেক থিটা, কোসেক থিটা। এবার এটাকে উল্টালে একটা নতুন অনুপাত ওপি বাই ওএম, ওপি বাই ওএম, ওপি ডিভাইডেড বাই ওএম। এটা আর একটা নতুন অনুপাত পেলাম। এটার নাম আমরা কি দেবো, এটার নাম কস দিয়েছি, এটার নাম দেবো সেকেন্ড অফ থিটা, সেকেন্ড অফ থিটা, সেকেন্ড অফ থিটা। সংক্ষেপে হচ্ছে তোমার সেক থিটা, সেক থিটা। এবার পরের অনুপাতটা আছে ওএম বাই পিএম, ওএম বাই পিএম, ওএম বাই পিএম, ওএম বাই পিএম আর একটা নতুন অনুপাত এইখানে লিখতেছি আমি, ওএম বাই পিএম, ওএম বাই পিএম। এটা হচ্ছে, এটা আমরা নাম দিয়েছি ট্যানজেন্ট অফ থিটা। এটার নাম দেবো আমরা কোট্যানজেন্ট অফ থিটা, কোট্যানজেন্ট অফ থিটা, কোট্যানজেন্ট অফ থিটা। সংক্ষেপে বলবো আমরা এটাকে কট থিটা, কট থিটা। তাহলে আমরা কি পেলাম, সাইন থিটার উল্টো অনুপাত হচ্ছে কোসেক থিটা, কস থিটার উল্টো অনুপাত হচ্ছে তোমার সেক থিটা, এবং ট্যান থিটার উল্টো অনুপাত হচ্ছে তোমার কট থিটা। উল্টো অনুপাত যদি হয়ে থাকে তাহলে আমরা আর কিছু বাড়তি জিনিস এখানে পাবো। কি, আমরা সাইন থিটা দেখি, এখানে গুণ করে দেখি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা ইন্টু কোসেক থিটা। সাইন থিটাটা কি ছিল, সাইন থিটা ছিল পি বাই এইচ, পি বাই এইচ। এবার এই যে ছোটো ছোটো অক্ষরগুলোকে যেগুলো দিয়ে চিহ্নিত করেছি এগুলো নিচ্ছি, এটা কি ছিল পি বাই এইচ, পি বাই এইচ। আর কোসেক থিটা কি ছিল, কোসেক থিটা ছিল তোমার এইচ বাই পি, এইচ বাই পি, পি পি কেটে গেল, এইচ এইচ কেটে গেল, কেটে গিয়ে আমার আসলো 1। আমি এখন কি পাচ্ছি এখান থেকে দেখাতে দেখি, ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা, সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1 বের হয়ে গেল। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। আবার কোসেক থিটা কি দাঁড়াবে, কোসেক থিটা দাঁড়াবে, কোসেক থিটা দাঁড়াবে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা। আমি কিন্তু ফর্মুলায় প্রবেশ করে ফেলেছি, 1 বাই সাইন থিটা। এবার বাকি দুটো বলে দিয়ে আমি আজকে তোমাদের এই ক্লাস শেষ করব। সেটা হচ্ছে ওই রকম যদি তোমরা ট্যান আর কট গুণ করো না, কস আর সেক যদি গুণ করো, আগে কস আর সেকেন্ডটা হয়ে যাক, কস থিটা ইন্টু সেক থিটা যদি করো, কস থিটা এটা ছিল বি বাই এইচ, বি বাই এইচ, আর সেক থিটা ছিল এইচ বাই বি। এবার এইচ কেটে গেল, বি কেটে গেল, সুন্দর 1 দাঁড়িয়ে গেল। ফর্মুলা হিসাবে এটাকে মনে রাখতে হবে। এখান থেকে আমি পাবো কস থিটা ইজ ইকাল টু 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা। আবার কি পাবো, পাশাপাশি পাবো সেক থিটা ইজ ইকাল টু 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা। ঠিক একইভাবে ট্যান আর কট যদি গুণ করি, ট্যান থিটা ইন্টু কট থিটা, ইন্টু কট থিটা। ট্যান থিটাটা কি ছিল, ট্যান থিটাটা ছিল পি বাই বি, পি ডিভাইডেড বাই বি। আর কট থিটা উল্টো অনুপাত ছিল, কি ছিল, বি বাই পি, বি বাই পি, পি কেটে যাবে, বি কেটে যাবে, ইকুয়াল টু হবে 1। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা হয়ে যাবে 1 বাই কট থিটা,
1/cot থিটা, এবং cot থিটা কত হবে? cot থিটা হবে তোমার 1/tan থিটা, 1/tan থিটা। এই যে সাইন কস ট্যান, এটাই আজকে খুব ভালো করে বোঝো, এবং সাইন থিটা এবং কোসেক থিটা গুণ করলে যে 1 হয় সেটা ভালো করে বুঝে দেখো। ট্যান থিটা কট থিটা গুণ করলে যে 1 হয় সেটা ভালো করে বুঝে দেখো, এবং দেখো এখানে গুণ ফলের থেকে আরও দুটো ফর্মুলা চলে এসছে কিন্তু। আবার সেক আর কস যদি গুণ করা যায়, কস আর সেক যদি গুণ করা যায়, তাহলে কি হয়ে যায়? রেজাল্টটা হয়ে যায় 1, এবং সেই জন্য কস থিটা ইজ ইকুয়াল টু 1/sec, সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। এইভাবে আমরা ট্রিগনোমেট্রির ফর্মুলাগুলোকে প্রতিষ্ঠা করেছি, এবং আমাদেরও এখন খুব ভালো করে শিখতে হবে। ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে বেশ ভালো অংশ একটা নম্বর থাকে, 15 নম্বর থেকে 16 নম্বর, 15 নম্বর বা 10 থেকে 15 নম্বর তো থাকেই একদম। সেটা ভালো করে একটু দেখে নিও, আমারও ঠিক খেয়াল নেই, তবে 15 নম্বর থাকার কথা আর কি। ঠিক সেই কারণেই তোমাদের ত্রিকোণমিতি খুব ভালো করে করতে হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আমি অন্যান্য ফর্মুলাগুলো তোমাদের বুঝিয়ে দেব।